স্মরণকালে ভয়াবহ বন্যার মুখোমুখি শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা। 7 জনের প্রাণহানি, দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার তীব্র সংকট। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে শহীদের সংখ্যা 726 জন। এবং প্রথম টি-20তে রাতে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় টাইগাররা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ সেনাবাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পদোন্নতি পর্ষদের মূল্যবান বক্তব্যে প্রধান উপদেষ্টা ছাত্র জনতার বিপ্লবের সিক্ত নতুন বাংলাদেশের সকলকে স্বাগত জানান। এ সময় তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের প্রতি। তিনি আরও স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদসহ সকল বীর সেনানীদের, যাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। মাননীয় প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে শেরপুরে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে, যার ফলে জেলার শ্রীবরদী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত বন্যার পানিতে ডুবে নারী, বৃদ্ধ, কিশোর সহ মোট 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্তারিত দেখুন আরভি ইসলাম হিমুর রিপোর্টে। টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে উপজেলার শ্রীবরদী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার 7টি ইউনিয়নের লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে নেত্রকোনায় পাহাড়ি ঢলে জেলার প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যার পানি বেড়ে ভেসে গেছে শত শত পুকুরের মাছ, কাঁচা ঘরবাড়ি, গাছগাছালি, গবাদি পশু, বিধ্বস্ত হয়েছে কয়েকটি মহাসড়ক সহ অসংখ্য গ্রামীণ কাঁচা পাকা সড়ক। সংকট তৈরি হয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির। প্রায় 50,000-এর মতো আপনার জনবসতি আপনার এইভাবে আক্রান্ত হয়েছে। আর ফসলি জমি জমা যেগুলো আছে সেগুলো অলরেডি পানির নিচে আছে। এখন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরেও পানির প্রবাহ ঠেকানো যায়নি। আমাদের গোডাউনগুলোতে পানি প্রবেশ করেছে এবং আমি যেটা অবজার্ভ করলাম যে গোডাউনের ভেতরে এমন গোডাউন আছে যে 4 লেয়ার পর্যন্ত বস্তা, খাদ্যশস্যের বস্তা ভিজে গিয়েছে। এদিকে বানভাসী মানুষকে উদ্ধারে শুক্রবার থেকে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিজিবি ও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন। আমরা আশা করি যে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বেশি ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা এই বন্যার যে আকস্মিক দুরবস্থা তৈরি হয়েছে মানুষের, এটা আমরা কাটিয়ে উঠতে পারবো। ফায়ার সার্ভিস এবং রেড ক্রিসেন্ট মাঠে কাজ করছে, রেস্কিউ টিম তারা কাজ করে যাচ্ছে। আমাদের এখানে আপনার ত্রাণ বিতরণ কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা শুকনা খাবার এবং বিশুদ্ধ পানীয় এবং ওষুধের ব্যবস্থা করেছি। কৃষি বিভাগ জানায় বন্যার পানিতে অন্তত 20,000 হেক্টর আমন আবাদ এবং 1,500 হেক্টর সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 50,000-এরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ 14,421 কোটি টাকা বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ। সংবাদ সম্মেলনে সংস্থাটির তথ্য জানায় সবচেয়ে বেশি 35% ক্ষতি হয়েছে কৃষি ও অবকাঠামোগত খাতে। সিপিটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন,
কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা জিডিপির 0.26%। এর মধ্যে কৃষি ও বন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, যার পরিমাণ 5,169 কোটি টাকা। তিনি আরও বলেন, অবকাঠামো খাতে 4,653 কোটি টাকা ও ঘরবাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে 2,407 কোটি টাকা। জেলা হিসেবে নোয়াখালীতে সবচেয়ে ক্ষতি হয়েছে। এই জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ 4,191 কোটি টাকা। এরপর আছে কুমিল্লা জেলা, ক্ষয়ক্ষতির পরিমাণ 3,390 কোটি টাকা। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল থেকে সংগৃহীত ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের খসড়া তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তালিকায় কোনো তথ্য অসম্পূর্ণ থাকলে বা ভুল মনে হলে সেই তথ্য সংশোধনে সবাইকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যদি তালিকায় নিহত ব্যক্তির নাম না থাকে, তবে তার আইনগত ওয়ারিশ বা তার প্রতিনিধিকে সংশ্লিষ্ট সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। খসড়া তালিকায় 726 জনের নাম দেওয়া হয়েছে। তালিকায় কোনো তথ্য অসম্পূর্ণ থাকলে বা ভুল মনে হলে সেই তথ্য সংশোধনের জন্য নিম্নোক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক সহ অন্যান্য জন না থাকায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই অঞ্চলের 2.5 লক্ষ মানুষ। চিকিৎসক ও অন্যান্য পদে দ্রুত পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি এলাকাবাসী সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের। প্রতিনিধি জাহাঙ্গীর আলমের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। রোগীর মতোই রুগ্নদশা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। 50 শয্যা বিশিষ্ট হলেও পর্যাপ্ত চিকিৎসক সহ জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এই অঞ্চলের মানুষ। যত্রতত্র ময়লা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। অস্বাস্থ্যকর পরিবেশ ও সেবা নিতে এসে ভোগান্তিতে পড়তে হয় রোগী ও স্বজনদের। হাসপাতালে এমবিবিএস ডাক্তারকে দেখার জন্য 80 থেকে এমবিবিএস ডাক্তার সম্ভব। হাসপাতাল গরিব মানুষ, ডাক্তারও দেখবার বড় ডাক্তার বলে নাই, ডাক্তারের বলে শর্ট। ডাক্তার খোঁজ খবর নেয় না, পরে দেখি ডাক্তারই নেই হাসপাতালে। কোনোরকমভাবে আমরা এটা মেরামত করে চালাচ্ছি। আসলে প্রয়োজন হলো আমাদের ডিজিটাল এক্সরে মেশিন, আর রুমটাকেও ডিজিটালের উপযুক্ত করে তৈরি করতে হবে এবং এখানে একটা এসি এবং ডিহিউমিডিফায়ার মেশিন হলে ভালোভাবে সার্ভিস দেওয়া সম্ভব। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষের। প্রতিদিন কমিউনিটি মেডিকেল অফিসাররা আউটডোরে প্রতিদিন সেবা দিচ্ছি। আউটডোর প্রতিদিন রোগী হয় 350 থেকে 350 রোগী। তাই আমাদের পক্ষে খুব কষ্টদায়ক হচ্ছে। মেডিকেল অফিসার কম থাকার কারণে আমাদের উপরে একটু চাপ পড়তেছে। তা আমরা চাই যে আমাদের হাসপাতালে পর্যাপ্ত করে মেডিকেল অফিসার বা যারা ডাক্তাররা আছে তাদেরকে ডাক্তারটা দেওয়া হোক। যদিও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, হাসপাতালের নাজুক অবস্থা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন তারা। মেডিকেল অফিসারের ক্রাইসিসটা যদি কেটে যায় তাহলে আমরা এই সেবার মানটাকে আরও সমৃদ্ধ করতে পারবো এবং এই যে আমাদের লোকবলের সংকট, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের হায়ার অথরিটি এবং আমাদের স্যারদের আমরা জানিয়েছি। স্যাররা অবগত আছে। স্যাররা এই ব্যাপারে অত্যন্ত আশা করি আমরা স্যাররা এই ব্যাপারে সঠিক ভূমিকা পালন করবে। কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পেতে হাসপাতালের দুরবস্থা লাঘবে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। আধুনিকতার সমন্বয়ে একের পর এক নান্দনিক ও পরিবেশ বান্ধব প্রকল্প বাস্তবায়ন করে দেশের আবাসন শিল্পে বড় অবদান রেখে চলেছে রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেড। উন্নত মান নিশ্চিত করে সঠিক সময়ের প্রতিশ্রুতি অনুযায়ী সঠিকভাবে হস্তান্তরের ধারাবাহিকতা এবার চট্টগ্রামের রূপায়ণ আলিফ মিম টাওয়ারে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হলো গ্রাহকদের। রুবির উদ্দিনের ক্যামেরায় সরার আমিন বাবুর রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। এ যেন সুন্দর ও নিরাপদ বাসস্থানের স্বপ্ন বাস্তবে ধরা দিল। চট্টগ্রামে দৃষ্টিনন্দন রূপায়ণ আলিফ মিম টাওয়ারের ফ্ল্যাট বুঝে পেয়ে সেই অনুভূতি জানালেন গ্রাহকরা। আমরা এই কোম্পানি থেকে ফ্ল্যাট কিনে অনেক আনন্দিত বোধ করছি। আশা করি ইনশাল্লাহ রূপায়ণ সামনের দিকে আরও ভালো কিছু করবে। আমরা খুব খুশি যে রূপায়ণ আমাদের চিটংয়ে একটি প্রজেক্ট করেছে
এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করব রূপায়ণ গ্রুপ আরও আমাদের চিটাংয়ে আরও ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসবে। দামপাড়া সংলগ্ন চটেশ্বরী রোডে মনোরম লোকেশনে 16.20 কাঠা জমির উপর নির্মিত একটি বেসমেন্ট, একটি লোয়ার গ্রাউন্ড ফ্লোর এবং 14 তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল। এই ভবনে রয়েছে 3টি অত্যাধুনিক লিফট, সাব স্টেশন, জেনারেটর, 2টি কমিউনিটি স্পেস, অগ্নি নিরাপত্তার জন্য ফায়ার হাইড্রান্ট, সবুজ বিদ্যুতায়ন এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রয়েছে সোলার প্যানেল। সর্বোচ্চ নিরাপত্তার কথা বিবেচনায় ভবনে রাখা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা, ড্রাইভার্স ওয়েটিং রুম, কমন ওয়াশরুম, সৌন্দর্য বর্ধনের জন্য কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোর এবং ফ্রন্ট সাইডে রয়েছে দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপিং সহ আরও অনেক আধুনিক সুযোগ সুবিধা। সব জায়গায় রূপায়ণের একটি নাম যে রূপায়ণ আসলে তার সুনাম অক্ষুণ্ণ রাখে এবং সঠিক সময়ে সঠিকভাবে সুন্দর প্রজেক্ট হ্যান্ডওভার করে, এটাই রূপায়ণের বিপরীত একটি নাম। রূপায়ণ মানেই প্রতিশ্রুতিবদ্ধ একটি কোম্পানি। সমস্ত ল্যান্ড ওনারদের আমাদের অনুরোধ থাকবে, আপনারা আসুন, আপনাদের জমি আমাদের কাছে হস্তান্তর করুন, আমরা সুন্দর মতো আপনাদেরকে তার প্রতিশ্রুতি দিয়ে হ্যান্ডওভার করব। নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এই প্রজেক্ট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অফ কাস্টমার সার্ভিস মীর মাজেদুল ইসলাম, হেড অফ ল্যান্ড মোস্তাফিজুর রহমান রাজন, হেড অফ রেজিস্ট্রেশন পিয়ার হোসেন, ডেপুটি ম্যানেজার HM গিয়াসউদ্দিন সহ অন্যান্য বিভাগের কর্মকর্তাগণ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। সমাজে ক্রমবর্ধমান সংকট ও অসুস্থতা মোকাবেলায় আধুনিক চিকিৎসার সাথে সুন্নাহ ও রুকাইয়ার বিকল্প নেই। সামাজিক সংকট মোকাবেলায় আধুনিক চিকিৎসা বিজ্ঞান, সুন্নাহ এবং রুকিয়ার শরিয়ার সমন্বয় শীর্ষক মতবিনিময় সভায় এইসব বিষয়ে আলোকপাত করা হয়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনের প্রধান স্পিকার হিসেবে বক্তব্য পেশ করেন ইস্ট লন্ডন মসজিদের খতিব, সমগ্র ইউরোপ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের সুপরিচিত মুখ শায়খ আব্দুল কাইয়ুম। সভায় বিভিন্ন বুদ্ধিজীবী, অ্যাক্টিভিস্ট, সমাজের বিশিষ্ট নাগরিক এবং ছাত্র আন্দোলনের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। শারীরিক বাংলা প্রসঙ্গ। ফেনীতে দুর্গা উৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বিএনপি নেতা মুন্সি রফিকুল আলম মজনু। ফেনীর ছাগলনাইয়া পৌরসভাধীন পশ্চিম ছাগলনাইয়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম কেন্দ্রীয় মন্দিরে উপজেলায় বসবাসরত সকল হিন্দু ধর্মাবলম্বীদের সাথে তিনি মতবিনিময় করেন। উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি শঙ্কর সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ মজুমদার, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর আহমেদ মজুমদার সহ আরও অনেকে। গাজীপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। দেবীকে বরণ করে নিতে যেমন সনাতনীদের মনে আনন্দ, তেমনই নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন। নিরাপত্তা দিতে মাঠে থাকা পুলিশ সদস্যরা অনেকটাই নিষ্ক্রিয় বর্তমানে। তবে স্বয়ংক্রিয়ভাবে মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত পুলিশ সদস্যরা, সাথে থাকবে সেনা সদস্যরাও, এমন নিশ্চয়তা দিয়েছে পুলিশ সুপার। এই কারুকার্যের মাধ্যমে এবার পুরা শ্রীপুর মন্দিরটা ভালো করে সাজিয়ে তুলতেছে। ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশের এসপি মহোদয়ের সাথে বৈঠক করেছি এবং আমাদের বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে বিভিন্ন সমস্যাগুলো আমরা তুলে ধরেছি। তারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আলোর নিরাপত্তাটা সার্বক্ষণিক রাখতে হবে, সিসিটিভি ক্যামেরা সবসময় অ্যাক্টিভ থাকবে। থানা পুলিশ আমরা কাজ করছি, আমরা খুব ভালোভাবে আমরা কাজ করছি এবং দৃশ্যমান কাজ করছি। যেমন আমাদের এখানে কিছুদিন আগে আপনার টিম ছিল অল্প, এখন আমরা 5-7টা টিম রেগুলার বের করতে পারতেছি। আশা করি এটা আরও বৃদ্ধি হবে এবং আমরা পুরোপুরি কাজ করছি ইনশাল্লাহ। দর্শক, শারদীয় দুর্গাপূজার প্রস্তুতির আরও খবর জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, গাজীপুরে দুর্গাপূজার প্রস্তুতি কেমন দেখছেন? বিশেষ করে আমাদেরকে জানান যে সেখানে নিরাপত্তা ব্যবস্থা এখন কেমন দেখছেন? প্রশাসন থেকে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে নিরাপত্তা জোরদারে?
মুখর, আপনি সাংবাদিকদের যেমনটি শুনছিলেন, আসলে সবচেয়ে ধর্মীয় যে বড় উৎসব সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব, সেটি কিন্তু শুরু হয়ে গেছে। অথচ হচ্ছে মহালয়ার মধ্য দিয়ে কিন্তু আগমনী বার্তা দিয়ে দিয়েছেন যে মা দুর্গা মর্তে আসছেন। ওটা হচ্ছে 9 অক্টোবর যে মহাষষ্ঠী রয়েছে, যার মাধ্যমেই কিন্তু হচ্ছে এই দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে। সেই দিক থেকে কিন্তু এবারে একটু এই সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কিন্তু এক ধরনের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন প্রকাশ করেছেন। আমরা কথা বলেছিলাম গাজীপুর পূজা উদযাপন কমিটির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন ডাক্তার প্রণয় দাসের সাথে। তিনি বলছিলেন যে অর্থাৎ বিগত বছরগুলোতে তারা যেভাবে নিরাপত্তা দাবি জানিয়ে এসেছিলেন এবং প্রশাসনের পক্ষ থেকে যেভাবে নিরাপত্তা দেওয়া হয়েছিল, সেই বিষয়টি কিন্তু তারা ওভাবেই পুলিশ সুপার যিনি রয়েছেন আবুল কালাম আজাদ, তার কাছ থেকে কিন্তু সে নিশ্চয়তা পেয়েছেন এবং যে জেলা প্রশাসক রয়েছেন নাফিজা, তিনিও আসলে এই বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা এখন রয়েছি একটি দুর্গা মন্দিরে। আপনি দেখতে পাচ্ছেন যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে, অর্থাৎ হচ্ছে এখানকার যে আনুষ্ঠানিকতা রয়েছে এবং সৌন্দর্য বর্ধন রয়েছে সেটি কিন্তু হচ্ছে আপনার কাজ করছেন, যে অর্থাৎ হচ্ছে এখানকার যে ভক্তরা এবং সনাতন ধর্মাবলম্বীদের যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। অর্থাৎ হচ্ছে একেবারেই তার যারা রয়েছেন অন্যান্য যারা রয়েছেন তাদের দেবী এবং হচ্ছে দেবতারা, তাদের কিন্তু হচ্ছে আপনার কার্য, তাদের কিন্তু মূর্তিগুলো কিন্তু হচ্ছে আপনার শেষ হয়েছে। অর্থাৎ হচ্ছে মহাষষ্ঠীর মধ্যে দিয়ে কিন্তু হচ্ছে আপনার এই বিষয়গুলো নিয়ে কিন্তু হচ্ছে তাদের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। আমি এখানকার একজন মন্দির কর্তৃপক্ষের সাথে একটু কথা বলতে চাই যে আপনাদের এখন নিরাপত্তার যে বিষয়টি নিয়ে কেন বারবার আলোচনা আসছে, আপনারা কতটুকু নিরাপত্তা পাচ্ছেন বলে আপনি মনে করছেন? জি, প্রথমেই আমি এশিয়ান টেলিভিশনকে শ্রীপুর বাজার পৌর পূজা উদযাপন পরিষদের কমিটি থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বলতে চাচ্ছি, আমাদের শ্রীপুর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন উনি আমাদেরকে কিছুক্ষণ পর পরে আমাদেরকে ফোন করে আমাদের খোঁজখবর নিচ্ছেন এবং আনসার, র্যাব এবং আইজিপি, এসপি রয়েছেন গাজীপুরের, ওনারা আমাদের মন্দিরের খোঁজখবর নিচ্ছেন। আমাদের শ্রীপুরের আমরা প্রতি বছরে যেভাবে সবাই মিলেমিশে শারদীয় দুর্গা উৎসব পালন করে থাকি, এবারও আমরা 2024-এ নিরাপত্তা সদরে চাদরে ঢাকা থাকবে আমরা আশা করি। পুলিশ এবং ধন্যবাদ। যে শুনছিলেন আসলে তারা যে বলছেন যে বিগত দিনগুলোতেও যেভাবে পুলিশ নিরাপত্তা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেহেতু এবার একটু পুলিশ নিষ্ক্রিয়, কিন্তু পুলিশ বলছে যে আপনার মন্দ্রপে তাদের সক্রিয় কিন্তু তারা থাকবেন এবং পাশাপাশি সেনা সদস্যরাও এই শারদীয় দুর্গাপূজার নিরাপত্তার জন্য কাজ করবেন, এমনটি কিন্তু আমরা জেনেছি। মুখরে ছিল শারদীয় দুর্গা উৎসবের সর্বশেষ। আবির, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী আরিফ খান আবির গাজীপুর থেকে জানাচ্ছেন দুর্গাপূজার প্রস্তুতির সবশেষ খবর। চলে যাচ্ছে প্রবাস সংবাদে। কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে হেফাজতে ইসলাম বাংলাদেশ কুয়েত শাখার কাউন্সিল 24 অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নেতা শায়েখ হুসাইন মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে শায়েখ জাফর বিন মুসার পরিচালনায় কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামীবাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের ইমাম শায়েখ আবদুল্লাহ আল হারুন, খেলাফত আন্দোলন কুয়েত শাখার সিনিয়র সহসভাপতি আহমেদ হোসেন সহ আরও অনেকে। এ সময় বক্তাগণ বলেন, বাংলাদেশের প্রকৃত সংস্কার এবং জাতীয় সংহতি প্রতিষ্ঠায় সকল স্তরে আলেম উলামাকে রাখতে হবে। 13 দফা বাস্তবায়নে আগামীতে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বানও জানানো হয়। শেষ খবর এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্মরণকালে ভয়াবহ বন্যার মুখোমুখি শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা। 7 জনের প্রাণহানি, দুর্গত এলাকায় বিশুদ্ধ পানীয় খাবারের তীব্র সংকট। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে শহীদদের সংখ্যা 726 জন। এবং প্রথম টি-20তে রাতে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় টাইগাররা। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।